আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য প্রবন্ধটি বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে পড়ব। প্রথমেই পড়ে নিচ্ছি লেখক পরিচিতি। মুহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো, 1885 সালে 10 জুলাই 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার, এখানে আবার মহকুমা আছে, অন্য কোথাও কিন্তু এটা নাই, খেয়াল রাখতে হবে। পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। সংস্কৃতি হচ্ছে বাংলা ভাষার সাহিত্যের একটি সাইড, একটি দিক। এই বাংলা ভাষা যারা পড়তে যান, বাংলায় যারা পড়তে চান অনার্স মাস্টার্স, তাদের জন্য কিন্তু এই সংস্কৃত এবং ভাষাতত্ত্ব দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মোটামুটি অপেক্ষাকৃত অন্যান্য বিষয়ের চাইতে একটু কঠিন বিষয়। তিনি সংস্কৃতিতে কিন্তু অনার্স পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। পরে তিনি এই যে ভাষাতত্ত্ব, ওই যে একটু আগে আমি বললাম সংস্কৃত আর ভাষাতত্ত্ব একটু বেশি কঠিন, পরে তিনি ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। মুহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি লাভের গৌরব অর্জন করেন। দেখো, ওইখান থেকে ভাষাতত্ত্বে এমএ করার পরে তিনি কি করেন, প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়, বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন। পরবর্তী জীবনে, চাকরি জীবনে তিনি কি বাংলা সাহিত্যের উপরই অধ্যাপনা করেছেন এবং এক সময় অধ্যক্ষ রূপেও কাজ করেছেন। অসামান্য প্রতিভাধর মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ভাষাবিদ। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, 2 খণ্ড আছে, একটা বই, দুইটা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। বাঙালিদের মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন অঞ্চলের আছি, তাই না? সবাই কিন্তু এক অঞ্চলের না, এই বিভিন্ন অঞ্চলের ভাষাও বিভিন্ন রকম। সেই আঞ্চলিক ভাষার অভিধান, মানে অভিধান অর্থ হচ্ছে ডায়েরি বা ডিকশনারি, একটি ডিকশনারিও তিনি বের করেন। আচ্ছা, শিশু পত্রিকা আঙুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়। শিশু পত্রিকা একটা ছিল, নাম আঙুর, সেটা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় বের হয়। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। 13 জুলাই, ওখানে 10 জুলাই জন্ম আর এখানে 13 জুলাই মৃত্যু। 1969 সালে ঢাকায় মুহাম্মদ শহীদুল্লাহর জীবন অবসান ঘটে। ওখানে 1885, এখানে 1969, আর 10 জুলাই জন্ম, মৃত্যু 13 জুলাই। পল্লী সাহিত্য মূলত একটি প্রবন্ধ। এই প্রবন্ধে লেখক বলতে চেয়েছেন যে আমাদের বাংলা সাহিত্যের যে পল্লী সাহিত্যের একটা দিক রয়েছে, পল্লী গ্রাম অঞ্চলে যে সাহিত্যের একটা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা সম্বন্ধে বলেছেন যে পল্লী সাহিত্য আমাদের কি সব ছাপা হচ্ছে না, সব প্রকাশিত হচ্ছে না। এই পল্লী সাহিত্যগুলো অনাদরে, কদর্যহীনভাবে পড়ে আছে যেখানে সেখানে। এগুলোকে যদি আমরা তুলে সুন্দরভাবে সংরক্ষণ করি এবং ভালো সংগ্রহ করি, ভালোভাবে সংগ্রহ করি, তাহলে এর কিন্তু অনেক কদর বাড়বে এবং বাংলা সাহিত্য অনেক কি হবে, অনেক উন্নতি লাভ করবে। এসো আমরা পল্লী সাহিত্য প্রবন্ধটি এবার পড়ি।
পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। বলছে পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক অর্থ যে বাজনা বাজায় বাদ্য বাজায় নর্তক নাচে যারা নাচে তারা কি অভাব আছে, কিন্তু গ্রামে সেটার অভাব নাই। চারিদিকে কোকিল, দেখো 3টা পাখির কথা বলা হয়েছে, কোকিল দোয়েল পাপিয়া 3টা পাখির কথাই বলা হয়েছে। পাখি কিন্তু অনেক আছে, কিন্তু লেখক এখানে 3 পাখির কথা বলেছে। বহু নির্বাচনের জন্য সাবধান। এসব পাখির গান, তারপর নদীর কুলুকুলু ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা। তোমরা যদি গ্রামে যেয়ে থাকো তাহলে দেখবে এই যে ফসলের মাঠগুলো এক পাশ থেকে বাতাস আসলে আরেক পাশে হেলে পড়ে, আবার এই পাশ থেকে যখন বাতাস আসে এই পাশে হেলে পড়ে। এই হিলাদুলার কথা এখানে বলা হয়েছে। এই সমস্ত শব্দ এখানকার গায়ক বাদক নর্তকদের অভাব পূরণ করে দেয় গ্রামের। পল্লীর মাঠে ঘাটে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। লেখকের মতে যে পল্লীর মাঠ ঘাট, পল্লীর আলো বাতাস এবং প্রত্যেক পরতে পরতে মানে পর্বে পর্বে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। বলছে বাতাসের মধ্যে, এই যে আমরা সারাক্ষণ বাতাসের মধ্যে থাকি, বাতাস আমাদের কি নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে না? আমরা অক্সিজেন নেই, তার মধ্যেই আমরা বেঁচে থাকি, কিন্তু এটা কি আমরা বুঝি? প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করি না। আমরা কখন উপলব্ধি করি? যখন অসুস্থ হয়ে হাসপাতালে যাই, আমাদের অক্সিজেন কিনে আমাদের ব্যবহার করা লাগে, সেই সময় আমরা বুঝি যে আসলে আমরা বায়ু সাগরে ডুবে থাকি। তেমনি বলছে পাড়াগাঁয়ে যে এমন অসংখ্য সাহিত্য চারিদিকে ছড়িয়ে আছে সেটা আমরা বুঝতেই পারি না। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন। ময়মনসিংহ গীতিকা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের একটি আঞ্চলিক গীতিকা সংগ্রহ, সাহিত্য সংগ্রহ, পল্লী সাহিত্য সংগ্রহ, যেটা তিনি সংগ্রহ করেছেন, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সংরক্ষণ করেছেন এবং দেখিয়েছেন যে বাংলা সাহিত্যের কি অমূল্য রতন পল্লীর আনাচে কানাচে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোমা রোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। এখন এই যে রোমা রোলা হচ্ছেন সুদূর পশ্চিমের ফ্রান্সের সাহিত্য রসিক, বিখ্যাত সাহিত্যিক রোমা রোলা। তিনি এই যে ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তিনি কি মদিনা বিবিকে দেখেছিলেন? না, মদিনা বিবি কিন্তু একটি কাল্পনিক চরিত্র। তাহলে কি দেখেছেন? এই যে মনসুর বয়াতি রচিত ময়মনসিংহ গীতিকা তিনি পড়েছেন এবং সেখানকার যে পড়েই তিনি সেই সাহিত্য পাঠ করে তিনি কিন্তু মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতি রচিত এই মদিনা বিবির হচ্ছেন দেওয়ানা মদিনা, একটা গাথা, লোকগাথা, সেটার নায়িকা হচ্ছেন মদিনা বিবি। আচ্ছা, তারপর দেখি মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবেন? এখানে এসে না, আসলে এনে হবে, এনে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে। বলছে এই যে মনসুর বয়াতি, দেখো ময়মনসিংহের ইসের মধ্যে সাহিত্যে, পল্লী সাহিত্যে এই দেওয়ানা মদিনা লিখে এই যে ইসের রোমা রোলার মন পর্যন্ত জয় করে ফেলেছিলেন। তেমনি এই মনসুর বয়াতির মতো আরও অনেক সাহিত্যিক আমাদের পল্লীতে ছড়িয়ে আছে, যাদেরকে
চেনা জানা করিয়ে দেবার মতো লোক নাই। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? বলছে এখন আজকে যদি ওই ময়মনসিংহ গীতিকার, ওখানে ময়মনসিংহ এলাকায় শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন কাজ করেছিলেন, সাহিত্য সংগ্রহ করেছিলেন বলেই কিন্তু এই যে এ সমস্ত অমূল্য গাথা আমরা পাই সাহিত্যের অংশ হিসেবে। কিন্তু এরকম কিন্তু গ্রামের ওই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলেই এমন অনেক অমূল্য সম্পদ ছড়িয়ে আছে, কিন্তু সেগুলো সংগ্রহ করার লোক আমাদের মধ্যে নেই। আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছোটোবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর। এখানে বলা হয়েছে যে আমরা যখন তোমরা গ্রামে বেড়াতে যাও, আমাদের ছোটোবেলা আরও বেশি আনন্দমুখর ছিল। তোমরা এখন যখন যারা গ্রামে বেড়াতে যাও বা গ্রামে বেড়াতে না গেলেও অনেক সময় পরীক্ষার পর দাদি নানি ফুপু খালা এরা বেড়াতে আসেন, তখন এদের কাছে আমরা গল্প শোনার বায়না করি না, গল্প শোনার বায়না করি। বলছে সেই রকম পল্লী গ্রামে বুড়ো বুড়ির ঝিল্লি মুখর সন্ধ্যাবেলা ঝিল্লি মুখর অন্ধকার সন্ধ্যাবেলায় আমরা গল্প শুনতে সবাই বসি, তখন গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাই। সেগুলো দিন কত চমৎকার ছিল। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথার মূল্য কম নয়। বলছে আরব্য উপন্যাস হিসেবে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, এটা হয়তো তোমরা সবাই দেখে থাকবে বা জেনে থাকবে। আলিবাবা 40 চোর, এটাও জেনে থাকবে। বলছে এগুলার চাইতে পল্লীর যে সাধারণ উপকথা আমাদের গ্রাম অঞ্চলের, যার যার গ্রাম অঞ্চলের, ওই যে ওইখানে বলছে যে বিভিন্ন আঞ্চলিক অভিধান তৈরি করেছেন না, আঞ্চলিক ভাষা, ওইরকম বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু এরকম অনেক ছোটোখাটো গল্প দাদি নানিরা মুরব্বীরা জানেন, যেগুলো এই যে এই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আর আলিবাবার 40 দস্যুর থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশি। এখনকার শিক্ষিত জননী সন্তানকে তার রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শুনান না। বলছে এখনকার শিক্ষিত মায়েরা সন্তানকে এই যে রাখালের পিঠা গাছের কথা, ছোটোবেলা আমরা পড়েছি রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত, এটা জসীমউদ্দিনের লেখা একটা ডালিম কুমার গল্প ছিল, ছোট এক পাতার একটুখানি গল্প, এরকম অনেক গল্প আছে। তারপর পঙ্খিরাজ ঘোড়ার কথা, এগুলো আমাদের রূপকথায় আছে, এগুলো এখনকার দিনে মা আর শোনান না। তাহলে কি শোনান দেখি আমরা? তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। এখানে শেক্সপিয়ার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, উনি একজন বিদেশি ভাষার, আমাদের না ইংরেজি ভাষার বিশ্ববিখ্যাত নাট্যকার। তার নাটকের অনুবাদ করেছেন ল্যাম্পস। এই যে অনুবাদ কিশোর আর কি যোগ্য করে, কিশোরদের যোগ্য করে ল্যাম্পস শেক্সপিয়ারের গল্পগুলো অনুবাদ করেছেন, নাটক অনুবাদ করেছেন, সেগুলোর কথা শুনান। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। বলছে ওই সুদূর অতীতের যে সুন্দর সুন্দর রূপকথার গল্প কাহিনী, সেগুলোর সাথে আমাদের সম্পর্ক লোপ করে কমে যাচ্ছে, ওইগুলো আর আমাদের জানা হচ্ছে না। আমরা যতটুকু জানি সেটুকু আমাদের বাচ্চাদের আমরা জানাচ্ছি না। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত আছে। বলছে যদি কোনো গবেষক
ডক্টর দীনেশচন্দ্র সেনের মতন কেউ যদি এগুলো আমাদের পল্লী গ্রামে যে সমস্ত গল্প লোকে মুখে মুখে প্রচলিত, বইয়ের খাতায় ছাপা হয়নি, বইয়ের পাতায়, সেগুলো যদি সংগ্রহ করে দেখিয়ে দিতে পারত, যে দেখতো কোনো শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের কোনো বাইরের সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়ার কথা বলেছেন, সেখানকার কোনো আবার দাদা পিতামহী বা মাতামহী তারা এই সমস্ত গল্প তাদের বাচ্চাদের, ছেলেপুলেদের শোনাচ্ছেন। এগুলো এই যে আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ও আলিবাবা ও 40 দস্যুর থেকে কিন্তু কোনো অংশেই কম না। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই রূপ উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছেন। বলছেন আমাদের দাদি নানির কাছ থেকে আমরা যেসব গল্প শুনেছি, হয়তো ইউরোপ খণ্ডের এই যে লিথুনিয়া বা ওয়েলসের মতো 2টা জায়গার নাম উল্লেখ করেছে, আমাদের কিন্তু 2টা জায়গা মনে রাখতে হবে, অন্যগুলো মনে রাখলে হবে না। এরা হুবহু রূপ বা অথবা একটু চেঞ্জ করে, পরিবর্তন করে তার ছেলেপুলে বা নাতিপোতাকে হয়তো শোনাচ্ছেন আমাদের দেশীয় রূপ কাহিনী। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? বলছে এমন কি কেউ আছে যেগুলো সংগ্রহ করে এইগুলোকে কোনগুলোকে ধ্বংসের হাত থেকে, এখানে কি মানুষের কথা বলা হয়নি, এই পল্লী সাহিত্যের কথা বলা হয়েছে, এগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। ইউরোপ আর আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে। বিদ্বান কারা? যারা অনেক লেখাপড়া করে, তারা বিদ্বান, তাদের সভা আছে আলাদা, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। এই ফোকলোর সোসাইটির কাজ হচ্ছে কি দেখি আমরা, তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা, এই পল্লী সাহিত্যগুলো, তাদের দেশেও পল্লী গ্রাম আছে না, সেগুলো সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা, অন্য দেশের রূপকথা উপকথার সাথে এগুলোর মিল অমিল খুঁজে বের করা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। বলছে এই কাজগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ, এই যে পল্লী সাহিত্য সংগ্রহ করে, এগুলোকে মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে খুব মূল্য দেওয়া হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বলছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলের সব অনেক গল্পই আমরা দেখেছি বা আমরা জানি। বলছে সেটাই আমাদের সাহিত্যের জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না। বলছে বাংলাদেশের এই সমস্ত পল্লীর আনাচে কানাচে যে সমস্ত পল্লী সাহিত্য রয়েছে, সেগুলোকে যদি আমরা জড়ো করে একসাথে সংরক্ষণ করতে পারতাম, দেখতে এগুলো ওই ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ আরও বেশি হতো। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধাবলী হচ্ছে ফি ফাই ফো ফান ও স্মল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও এ সাদৃশ্য হলো কোথা থেকে? বলছে শেক্সপিয়ারের থেকে, গল্প থেকে আমরা পড়েছি বাচ্চাদের গল্পের বইয়ে, যে ফি ফাই ফো ফান, ওই যে আমরা ছোটোবেলা শুনেছি না, হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও, রাক্ষসরা বলে সেগুলা। এখন লেখক বলছেন যে আমাদের হাউ মাউ খাউ আর ওদের ফি ফাই ফো এগুলো একরকম হলো কোথা থেকে? তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বসবাস করতো? বলছে তাহলে কি সাদা ইংরেজ আর আমাদের পূর্বপুরুষরা কি একই সাথে ছিল কোনো এক সময়? সে আজ কত দিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। দাঁত থাকতে দাঁতের মানে আমাদের হাতে যখন সময় থাকে আমরা সেই সময়কে মূল্য দিতে জানি না বা চেষ্টা করি না। যে জিনিস আমাদের কাছে আছে সে জিনিসের আমরা কদর করি না, আমরা চাই বাড়তি কিছু। এখানে সে কথাই কিন্তু বোঝানো হয়েছে। ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি মানে হচ্ছে কি,
যে কাজ সিদ্ধি, ফল লাভ করব ঠিকই, কিন্তু কাজ করব না আমরা। আপনি বাঁচলে বাপের নাম। নিজেকে আগে সবসময় সেভে রাখি, নিজে সবসময় ভালো অবস্থানে থাকতে চাই, পরে অন্যের খবর নিব। এইরকম আরও কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুইও না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এগুলো হচ্ছে খনার বচন। খনা হচ্ছে কি? খনা হচ্ছে প্রাচীন ভারতের একজন জ্যোতিষী ভদ্রমহিলা, যিনি ওই সময়ে অনেক মূল্যবান, কৃষিক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু জীবনের সকল ক্ষেত্রেই অনেক মূল্যবান কথা তিনি বলেছেন, যেগুলো আজ তার খনার বচন হিসেবে এখন পর্যন্ত মানুষকে পথ দেখায়। প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে। প্রবাদ বাক্য, এই যে ডাক এবং এই যে খনার বচনে কত যুগের, মানে এগুলো একটার পর একটা, এটা হচ্ছে পরীক্ষিতভাবে পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে। এগুলো কথাগুলো আসলেই কাজের কথা, সেটাই বোঝানো হয়েছে। কে তা অস্বীকার করতে পারে? কেউ অস্বীকার করতে পারবে না। শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি, পীরেই বসে পেরোর খবর। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। পান্ডুয়া বঙ্গের রাজধানী কখন ছিল? যখন এই প্রবাদ বাক্যটি প্রচলিত ছিল। কে এই প্রবাদ বাক্য, ডাক, খনার বচনগুলো সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? আসলে এগুলো করার লোক নাই সংগ্রহ করার। এটাই বলে লেখক এখানে মন্তব্য করেছেন। তারপর ধরুন ছড়ার কথা। কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, অমনি তারা সমস্বরে ঝংকার দিয়ে ওঠে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাক শিয়ালির বিয়ে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ানি গান, সেই খোকা খুকির ছড়া, এইসব সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলোকে বইয়ের পাতায় অমর করে রাখবে? এই যে দেখো, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাক শিয়ালির বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটা আমাদের সময়ে এখনও কিন্তু হয়, কিন্তু আমরা এর মর্ম কথাগুলো কিন্তু আসলে জানি না, তাই না? তারপরে যে ঘুম পাড়ানি গান, মা আগে ছোটোবেলা গান গেয়ে গেয়ে বাচ্চাদের ঘুম পাড়াতো, ছড়া বলতো সুন্দর সুন্দর। এখন কি আর মায়েরা এগুলো বলে? এখন কি বলে? কার্টুন ছেড়ে দেয় বাচ্চাদের, বাচ্চারা কার্টুন দেখে দেখে খায়, কার্টুন দেখে দেখে নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। শুধু ছড়া কেন, খেলাধুলার না কত বাধা গত আছে বা ছিল আমাদের দেশে। বলছে শুধু ছড়া না, খেলাধুলায়ও আমরা অনেক ছড়া ব্যবহার করতাম। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। কপাটি কোন খেলাটা? হাডুডু খেলা, যেটা আমাদের জাতীয় খেলা করা হয়েছে। সে খেলার সঙ্গে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বললা, 12 হাত শিং, উড়ে যায় বললা, ধা তিং তিং, এরকম নানান ছড়া বলে এক পক্ষ আরেক পক্ষকে কি ছুঁয়ে দিতে যেত না? ছুঁয়ে দিতে যেত। আচ্ছা, বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাবার উপক্রম হয়েছে। কে এদের বাঁচিয়ে রাখবে? বলছে এগুলো যে কি আনন্দের, কি মধুর ছিল, সেগুলোকে আমরা ছোটোবেলায় কিছু কিছু দেখেছি, যেগুলো তোমরা এখনও আর পাচ্ছ না। সেগুলোকে কে বাঁচিয়ে রাখবে? লেখক আক্ষেপ করে বলেছেন। তারপর ধরুন পল্লী গানের কথা। লোকসাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। কোনগুলোকে লেখক অমূল্য রত্ন বিশেষ বলেছেন? পল্লী সাহিত্যের মধ্যে পল্লী গান, সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে।
তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্ব জ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। বলছে এই যে গানগুলো শুনলে মন প্রাণ জুড়িয়ে যেত, কিন্তু এখন কি আর আমরা এই সমস্ত শুনি না। এখন আমরা ঢাকা শহরে থাকি এবং শহরের যে সমস্ত গান প্রচলিত সেগুলাই শুনি। আমি বললাম না দুই একটা গানের কথা, কারণ তোমরা নিজেরাই জানো এই গানগুলোর কথা। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে, কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? আসলেই কি এই যে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই যে সমস্ত গানগুলো এখন যে সমস্ত গান বাজে, গানের চাইতে বাজনা বেশি, গানের কথা শোনা যায় না বাজনার কারণে, এগুলোর সাথে এগুলোর আসলে কোনো তুলনা হয় না। এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নাই। বলছে এগুলো হচ্ছে সেই পুরনো দিনের সম্পদ, এখনকার বর্তমানেও যে সাহিত্যের ভাণ্ডারে দান করবে এমন সম্পদেরও পল্লীর অভাব নাই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। বলছে যে সমস্ত সাহিত্য চলছে 15 আনাই শহুরে সাহিত্য, যাকে নাগরিক সাহিত্য আমরা বলতে পারি। সে সাহিত্যে আছে রাজারার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা। এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। বলছে এই যে এগুলো আমাদের শহুরে সাহিত্যের উপকরণ। এগুলো পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই। বলছে শহুরে সাহিত্যের মধ্যে গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুটে মজুর এদের কথা আসেই না। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথা কজন মাথা ঘামাচ্ছে। বলছে এদের কথা নিয়ে কেউ মাথাও ঘামায় না, এগুলিকে সমাজের কাছে তুলেও ধরে না। আমাদের বিশ্ব বরেন্দ্র কবি সম্রাটও এবার ফিরাও মোড়ে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন। বলছেন আমাদের বিশ্ব বরেন্দ্র কবি সম্রাট তিনিকে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও একবার বলে উঠেছিলেন এবার ফিরাও মোড়ে। ফিরে কোথায় যেতে চেয়েছিলেন? সেই পল্লী গ্রামে। কিন্তু আবার সে নাগরিক সাহিত্যের চাপে যেন কি হয়ে গেছেন, ভুলে গেছেন আবার সেই সব কথা। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহুরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। বলছে আমাদের অনেকের গ্রামও আছে, তারা আমরা ছুটি ছাটায় বাড়িতে যাই, বাচ্চারা হয়তো কিছু কিছু জানে, কিন্তু শহরে যারা বাস করে, যারা গ্রামে কোনো আত্মীয় স্বজন নাই, যাওয়া হয় না, তারা কি বলতে পারবে ধান গাছে তক্তা হয় কি না? ধান গাছ তারা চিনেই না। ধান গাছ রচনা আসলে তারা হয়তো লিখে দিবে ধান গাছে বড় বড় কাঠ দিয়ে নানান আসবাবপত্র তৈরি হয়। এটা বলছে যে অজানা, সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। কারা এগুলো পচা জঘন্য মনে করে? যারা চিনেই না, জানে না, যাদের সাথে এর পরিচয় নাই, গ্রামাঞ্চলের পরিচয় নাই, গ্রামের জীবনের সাথে পরিচয় নাই, তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে না, জঘন্য মনে হবে। কিন্তু কারো কাছে আবার চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্ম কথা কি করে জানবেন? বলছে পল্লীর যে আসল পল্লী যে কতটা আনন্দের সেটা তারা জানবে না। যারা গ্রামে যায় না তাদের কাছে এই যে চাইনিজ রেস্টুরেন্ট, বাইরে শপিংয়ে যাওয়া তাদের কাছে খুব আনন্দের, ঝকঝকে চকচকে। আর আমরা যারা গ্রামে যাই আমাদের প্রতি কিন্তু গ্রামের প্রতি একটা টান থেকে যায়, মায়া থেকে যায়। বাস থেকে আগে যখন লঞ্চ থেকে বা বাস থেকে আমরা যখন গ্রামের মাটিতে প্রথম পা দিতাম শরীরটা যেন জুড়িয়ে যায়, মনটা এখনও সেরকম।
কিন্তু সবাই তো আর সেটা জানবে না, সবাই কি জানে না। আর তারপর সন্ধ্যায় উঠোনে বসে সবাই মিলে চাঁদের আলোতে বসে গল্প করা, এটা সেটা খাওয়া, হই হুল্লোড় করা, সেটা যে কত আনন্দের এবং কত জীবন ঘনিষ্ঠ সেটা সেটা আসলে না উপভোগ করলে বোঝা যায় না। তারা পল্লীর মর্মকথা কি করে জানবে, কি করেই বা তার মুখচ্ছবিখানি আঁকবেন। এই যে আমি বললাম যে বাস থেকে বা লঞ্চ থেকে নামার পর প্রথম পা যখন গ্রামের মাটিতে, ঠান্ডা লাল মাটিতে রাখি, তখন শরীরটা জুড়িয়ে যায়, এইটা কিন্তু তারা বুঝবে না। আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। বলছে এখন সময় হয়েছে শহরের বালাখানা অর্থ হচ্ছে এটা ড্রয়িং রুমের পাশে গ্রামের জোড়া বাংলা ঘর তোলা আমাদের সময় হয়ে গেছে। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। অনেকেই শেষ বয়সে কিন্তু সেই গ্রামের টানে ফিরে যায়। শহরের সারাটা জীবন শহরের চাঞ্চল্যতার মধ্যে কাটালেও শেষ বয়সে গ্রামের শান্তি নিবিড় পরিবেশ ভালো লাগে। তাদের জন্য আমাদের কিছু গড়া গাথার দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলিটারিট সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। বলছে ইউরোপ আমেরিকায় এই প্রোলেটারিট সাহিত্যকে কিন্তু কি অশিক্ষিত লোক, চাষাভুষা লোকদের সাহিত্য বলা হয়। এই সাহিত্য ইউরোপ আমেরিকায় কদর পাচ্ছে, আমাদের দেশেও লেখকের আশা আমাদের দেশেও একদিন পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন। বলছেন এই যে পল্লীর যে রূপ রস গন্ধ, এগুলো সাহিত্যে উঠে আসবে কবে আর কবে ধরা যাবে। এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাত্রেরই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এইখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাঙালি, কাজেই এই পল্লী সাহিত্যেও সবারই সমান অধিকার। এটা সংরক্ষণের দায়িত্ব সবার, সবাইকেই এই কাজে অংশগ্রহণ করতে হবে। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনও কিছু আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে। বলছে পল্লী সাহিত্য এক সময় খুবই মূল্যবান ছিল, এখন সেটা কঙ্কালের মতো হয়ে গেছে, সেটার শরীরের রক্ত মাংস নাই। এখন এটাকে কি করতে হবে, ওই যে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে এটাকে সাহিত্যের দরবারে এনে দাঁড় করাতে হবে। নেহাত সেকালে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। বলছে এগুলোর আদর গ্রামের লোক ছাড়া আর কেউ বোঝে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। বলছে এক সময় ছিল এই যে ডাক, খনার বচন, প্রবাদ বাক্য, এগুলো এক সময় সবার মুখে মুখেই ছিল। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। এখন বলছেন যে এই যে এইগুলো আমরা এক সময় প্রচলিত ছিল, আমরাও ছোটোবেলা অনেক সময় যে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালির বিয়ে হচ্ছে, এগুলো বলতাম, তারপর বৃষ্টিতে ভিজতাম। কিন্তু এখন তো আর সেগুলো নাই। এখন সব দালান কোঠা, বাড়ি ঘর, যার যার মতো ফ্ল্যাট বাড়ি। তখন কিন্তু একসাথে ঢালাও বাড়ি ছিল, আমরা যখন অনেক ছোট ছিলাম সেই সময়েও বাচ্চারা একসাথে খেলতো, এগুলো ছড়া বাঁধতো, এখন আর বাঁধে না। বলছে এগুলোর জন্য সঠিক লোক দরকার, যারা এগুলোকে সাহিত্যের দরবারে নিয়ে আসবে। আমি বোঝাতে গেলে অনেক কথা বলে ফেলি, অনেক বুঝিয়ে ফেলি, অল্প বুঝিয়ে আমি পড়াতে পারি না, এই আমার একটা দোষ। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।
সবাই সহজে পড়া শিখির সাথে থেকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।